হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি। আবার তোমাদের গল্প দাদু। আমি আমার সেই ইউটিউব চ্যানেল 12 মাসের 13 পর্বণ গল্পের সিরিজ। এটা আমরা আগেও তোমাদের বলেছি। আমি তোমাদের টেনিদার গল্পের সিরিজ নিয়ে বলছিলাম, সেই টেনিদারই এখন গল্পের কন্টিনিউয়েশন। আজকে আমি দুটো গল্প শোনাব, এক চলমান জুতো আর দুই রোমাঞ্চকর রাত। আগের দিন জানো, সেই ওরা 4 বন্ধু মিলে যখন এসে পৌঁছলো সেই ঝন্টু পাহাড়ে, তখন তাদের হঠাৎ পাহাড়ের মাথা থেকে নেমে এসেছিল ঝন্টুরাম। তাকে ভূতের মতন চেহারা, তাকে দেখে যে প্যালারাম তো দৌড়ে চলে গেছিল। টেনিদা গোবর তাকে দেখে, চেহারা দেখে গোবরের উপর আছাড় খেপে দিল। সেই সমস্ত ঘটনাগুলো থেকে আমরা শুরু করছি। কি যে বিতিকিচ্ছিরি ঝামেলা! ভূত নয়, তবু যেন ভূতের মতন ভয় ধরিয়ে দিল হতচ্ছাড়ায় ঝন্টুরা। 8 ঘন্টা ধরে ভূতের কাঁপুনি যেন থামতেই চায় না। গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো, আর গোটা অ্যাসা কাঠপিঁপড়ে কামড় খেয়ে প্রাণপণে পা চুলকোতে নামলো কেননা। সে তো গাছের ওপর উঠে পড়েছিল। হাবুলের হাঁটু দুটো থেকে ধাক্কা লাগলো। ভয়ের চোটে হাবুলের দুটো হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। আর মাইনখানে বাঁই করে দৌড়ানোর পরে আমার প্যালেজের পেট খুলে বেরিয়ে আসতে লাগলো। টেনিদাই সামলে নিল সবার। ঝন্টুরাম দাঁত খেয়ে বলল, তা আমার ভূতের মতন চেহারা কেন? কি করবো খোকাবু, ভগবান বানিয়েছেন। ছ! টেনিদা ভেঙেছে গেল। ভগবানের খেদে কাজ ছিল না। ভগবানের কাজে এত বাজে না, তোকে ভূত বানিয়েছে, বুঝলি? হ্যাঁ, ঝন্টুরামও আপত্তি করলো না। আপনি ঠিক বলেছেন বটে। এবার ক্যাব লেগে গেল। এই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলি কেন? ঝন্টুরাম কতগুলো এলোমেলো দাঁত বের করে, সেই কালোর মধ্যে সাদা দাঁত বের করে বলল, কি করবো দাদাবাবু, স্টেশনেই তো যাচ্ছিলাম। পথের মধ্যে ভারী নিদ এসে গেল, ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তা ঘুমোচ্ছি। শেষে নাকের ভেতর 2-3টে মচ্ছর ঘুষে গেল। উঠে দেখি আপনারা এসছেন। আমি আপনার কাছে এলেন তো আপনারা ভয় খেয়ে ऐसा কারবার করলেন। বলে খ্যাক খিক করে বলটু অদ্ভুত ধরনের ভুতুরে হাসতে লাগলো। ক্যাবলা বলল, খুব হয়েছে, আর হাসতে হবে না। দাঁত তো নয়, যেন মূল্য দোকান খুলে বসেছে দেবো মুখের ভেতর। চল এখন চল, পথ দিকে নিয়ে চল ঝন্টি পাহাড়তে। সত্যি ভারী চমৎকার জায়গা এই ঝন্টি পাহাড়। নামটা যত বিদিকি ছিল, এখানে পা দিলে যেন মনটা জুড়িয়ে যায়। 3 দিকে গায়ে শাল পলাশে বনফুল ফুটে আছে, আর তাতে যেন আগুন জ্বলছে। নানা রকম পাখি উড়ে বেড়াচ্ছে, কত যে রঙের পাখি তাদের গায়ে। সামনে একটা ঝিল, তার জল নীল টলমল করছে, আর 2-4টে কলমিরটা কাঁপছে। তার উপর আবার অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে জলের উপর। উপর থেকে আবার কেউটে ফোনার মতন গলা তোলা পানকুড়ি টপ করে জলে ডুবে দিচ্ছে তার ভেতরে। ঝিলের একটা টিলার ওপরে 3 দিকে বনের মাঝখানে মেসোমশাই বাঁধল। লাল ইটের গাঁথনি, সবুজ দরজা, জানলা দরজার টালির ছাদ। হঠাৎ বলল, এখানেও যেন একরাশ পলাশ ফুল জড়ো করেছে, 2-4টে সবুজ পাতাও দিচ্ছে তার ভিতরে। এমন সুন্দর জায়গা, মিষ্টি হাওয়া, একটা ছবির মতন সাজানো বাড়ি বলতে পারে। এখানে ভূতের ভয় রাম হতেই পারে না। বাংলোগুলো চমৎকার সাজানো, টেবিল, চেয়ার, ডেক চেয়ার, আয়না, আলনা, কত কি। খাটে মোটা জাজিম। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝন্টুরাম 2খানা ঘরে 4খানা খাটে চমৎকার করে বিছানা করে দিল। বারান্দায় বেতের চেয়ারে বসে আমরা আরাম করে বসলো। ঝন্টুরাম ডিমের অমলেট আর চা এনে দিল। আর জানতে হলো, খোকাবু দুপুরে কি খাবেন, মাছ না মুরগি? মুরগি আমরা কোরাসে চিৎকার করে দিলাম। টেনিদা একবার উস করে জিভের জল টানলো, হ্যাঁচর প্যাচর পাকিয়ে বলল, আর হাঁসটা পাকিয়ে ফেললো, বুঝলি? এখন 12টা বাজে, পেটে লম্বা খাই করছে, আর বেশি দূরে চেরাই টেবিলগুলোই খেতে আরম্ভ করবো বলে দিচ্ছি। তুমি তা পারবে, হাবুল সেন ঠুকে দিল। কি বললি হাবুল? না, আমি কিছু কই নাই। হাবুল সেন সামনে বলছিলাম, ঝন্টু খুব তাড়াতাড়ি নামতে পারবে। ঝন্টুরাম চলে গেল। টেনিদা বলল, চেহারাটা যাচ্ছে তাই হলে হয়। ঝন্টুরাম লোকটা খুব ভালো রে। হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, যত্ন আত্মে আছে।
রোজ যদি মুরগি টুরগি খায় 7 দিনেই আমরা লাল হয়ে উঠবো। টেনিদার চোখ পাখি হইলো, আর লাল হয়ে কাজ নেই তো, বেলা জ্বরে ভুগিস, বাসক পাতার রস দিয়ে কবিরাজির বড়ি খাস, এসব বেশি না খাওয়াই ভালো, তোর পেটে সইবে না। কাল থেকে তোর জন্য কাঁচকলা আর গাঁদালের জল বরাদ্দ করলো। বিদেশ ভুঁইয়ে যদি পটাং করে পতন তুলিস তাহলে ম্যাও সামলাবে কে শুনি? আমি বেজায় বললাম, আচ্ছা আচ্ছা, তোমার সেজন্য ভাবতো না, গাঁদালের ঝোল খেতে ভারী বয়ে গেছে আমার, আর মরিতে মুরগি খেয়ে মরি, আর পরের জন্মে মুরগি হয়ে জানোই, ডাকবি কোঁকড় কোঁ। স্টুপিড, ক্যাবলার রসিকতা করলে। আমি বেদাম চটে গিয়ে বসে বসে নাক চলতে শুরু করলাম। খেতে খেতে প্রায় 2টো বাজল। ঝন্টু রান্না তো না, যেন অমৃত, পেটে পড়তে পড়তেই ঘুম চোখে জড়িয়ে এলো। রাতে ট্রেনের ধকল লেগেছিল, তারপর নরম বিছানায় এসে গা ঢালতে আমাদের মাঝ রাখতে। বিছানায় চা নিয়ে এসে ঝন্টু যখন আমার ডেকে ঢুকলো, তখন পাহাড়ের কোলে সূর্য ডুবে গেছে। শাল পদাসের বন কালো হয়ে এসে শীষের মতন রং ধরেছে ঝিলের আকাশে। দুপুরবেলা চারিদিকে মন মাতানো রূপ ভরিয়েছিল, এখন তা কেমন যেন থমথম করছে। ঝাঁ ঝাঁ করে ঝিঝির ডাক উড়েছে ঝোপঝাড় আর বাংলোর পেছন থেকে। প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলের দিকে মন খুলে একটু বেড়ানো যাবে, কিন্তু এখন যেমন গা ছমছম করছে শরীর, মনে পড়লো কলকাতায় পথে পথে বাড়িতে এখন আলো ঝলমল করছে, ভিড় জমেছে সিনেমার সাথে, আর এখানে জমেছে কালো রাত, ক্রমাগত বেড়েই চলছে ঝিঁঝির দাম, একটা চাপা আতঙ্কের মতন কি যেন ছড়িয়ে যাচ্ছে চারপাশে। বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করলাম, কিন্তু ঠিক জমাতে পারলাম না। ঝন্টুরা ওটা লণ্ঠন দিয়ে গেল সামনে, আর চারিদিকে অন্ধকার কালো হতে মনে হলো। টেনিদা এখন হায় আমরা গান গাই, কেমন হলো সেটা মন্দ নয়, এসো কোরাস ধরি বলেই চিৎকার করলাম। আমরা ঘুচেবো মা তোর কালিমা, মানুষ তো আমরা নই তো মেষ। আর বলতো না, সঙ্গে সঙ্গে আমরা 3জন গলা ছেড়ে গাইতাম। সে কি গান! আমাদের 4জনের গলায় সমান চাঁচা ছোলা। টেনিদার তো কথাই নেই। একবার টেনিদা নাকি আয়েশা কীর্তন ধরেছিল যে প্রথম কুলি শুনে চ্যাটার্জিদের পোষা কোকিলটা হার্ট ফেল করে। আমরা এমন একটা গান ধরলাম যে ঝন্টু অপশনের ভ্যাবাচাকে ছুটে এলো। আমরা সবাই একটা করলাম, ঝন্টি পাহাড়ে বাংলাদেশের ভূত থাকে, তবে এই গান শুনে তাকে বেশিক্ষণ সইতে হবে না, আপনি উদ্ধারশ্বাসে দৌড় পাবেন। সেই রাতে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি। পাশের ঘরে আহুল সেন আর টেনিদা। একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করে জ্বলছে। টেবিল চেয়ারগুলো কেমন অদ্ভুত মূর্তির মতন দাঁড়িয়ে আছে। ভয়টা আমার বুকের মধ্যে চেপে বসলো। অনেকক্ষণ বিছানাতে এপাশ ওপাশ করতে লাগলাম, কান পেতে শুনলাম। টেনিদার নাক দিয়ে এমন সারেগামা শুনে বাজতে লাগলো, সে আর কি বলবো। কাঁচের জানলা দিয়ে দেখলো বাইরের কালো অন্ধকারের মাথায় এক রাস্তা জ্বলছে। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ খুট খুট হঠাৎ খুট খুট হঠাৎ চমকে উঠল, কে যেন হাঁটছে। কোথায়? এই ঘরের মধ্যেই মনে হচ্ছে কে যেন বুট পরে চড়ে বেড়াচ্ছে ঘরের ভেতর। হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়ি দিলাম, না ঘরে তো কিছু নেই, তবু সেই আওয়াজ, কেউ হাঁটছে, নির্ঘাত হাঁটছে। খুট খুট হঠাৎ খুট খুট হঠাৎ। আমি চেঁচিয়ে ডাকলাম, ক্যাবলা! ক্যাবলা লাফিয়ে হলো, কি হয়েছে? কে যেন ঘরের ভেতর হাঁটছে। এই গর্ভের মধ্যে এই পুচকে ক্যাবলা তড়াক করে নেমে পড়লো বিছনা যান। সঙ্গে সঙ্গে একটা ইঁদুর দূর করে দরজার চৌকাঠের গর্ত দিয়ে বাইরে পাওয়ালো। ক্যাবলা হেসে উঠল, তুই কি ভিতরে পেলা? একটা পুরনো ঘেরা জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল, তাই এই হয়, এতে এত ভয় পেলি? শুনে আমি বীর দর্পে বললাম, যা আমি সত্যি ভয় পেয়েছি না, বেশ ডাঁটেও নি, ইঁদুর তো ছাড়, সাক্ষাৎ ব্রহ্মজ্যোতিও যদি আসে। কিন্তু মুখের কথা মুখেই থেকে সেই মুহূর্তে কোথা থেকে ভেসে উঠল এক প্রকাণ্ড অমানসিক আক্রমণ। সে গলা মানুষের নয়, তারপরে একটা বিকট অর্থ হাসি। সে হাসির তুলনাই হয় না, ভয়ঙ্কর। মনে হলো যেন পাতালের অন্ধকার থেকে উঠে আসছে, আর তার শব্দে ঝন্টি বাগানটা থর করে কেঁপে উঠল। আমরা সেই ভয়ঙ্কর, সেই রোমাঞ্চকর রাত, সেই ভয়ঙ্কর হাসিটা যখন থামলো, তখন মনে হতে লাগলো ঝন্টি পাহাড়ের বাংলোটা
একটানা যেন কেঁপেই চলেছে। আমি বিদ্যুৎ বেগে চাদরের তলায় ঢুকে পড়েছি। সাহসী ক্যাবলাও এক লাফে তার বিছানায় উঠেছে। আমার হাত পা হিম হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত ঠকঠকানি শুয়েছে। যতদূর বুঝতে পারছি ক্যাবলার অবস্থাও বিশেষ সুবিধা নয়। প্রায় 10 মিনিট তারপরেই ক্যাবলার সাহস ফিরে এলো। শুকনো গলা বললো, কি ব্যাপারে পেলা? আমি চাদরের তলা থেকে বললাম, ভূত। ক্যাবলা উঠে বসেছে। চাঁদের তলাতে মিটমিট করে ওকে চাইলাম। ক্যাবলা বললো, কিন্তু কথা হলো, ভূত এখানে খামোকা হাসতে যাবে কেন? ভূতের বাড়িতে ভূত আসবে না তো কোথায় হাসবে? আর হাসবার তো একটা জায়গা চাই। আমি বলার চেষ্টা করলাম। ক্যাবলা মাথা টাথা চুরি করলো। তাই বলে মাঝে রাত্রে এমন করে হাসতে যাবো না। লোকের ঘুর নষ্ট করে এমন বিট খেলে আওয়াজ ছাড়ার মানেটা কি? ভাবলাম ভূত তো মাঝ রাতেই হাসে, নইলে কি দুপুরবেলা কলকাতায় কলেজ স্কোয়ারে বসে হাসবে নাকি? কেমন হলো, তাই তো উচিত। তাহলে অন্তত ভূতের সামনেটা মোকাবিলা করা যায়। তা নয়, সময় নেই, অসময়ে যেন হাহা শব্দ উড়ে গেল, যেন হো 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 করে হাসতে পারবো। আচ্ছা বললাম, উদ্বেগ যখন এখন যাচ্ছে তাই হাসি পায় কেন বলতো? এরকম বিচ্ছিরি হাসি। আমি চট করে বললাম, আমি কি করে জানবো? তোর ইচ্ছা হয় ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না। তাহলে আবার চুপ করে মেয়ে পড়লো খাট থেকে। বললো, চল না পেলা, ওদের চেয়ারটাকে মনে একবার দেখে আসি গিয়ে। সেই সঙ্গে এ কথাও বললো যে আমি আপাতত এবারে 4টে চেয়ে আমরা এই কথাও বললো 4জন ভদ্রলোক ছিল আস্থায় নিচে। এখন রাত দুপুরে বিট খুলে হাসে, তাদের ঘুমের ব্যাপারটা নিতান্ত অন্যায়। বলে কি আমরা চুল খাড়া হইল, খেপেছিস নাকি তুই? খেপবো কেন? বুকের পাটা আছে বটে। ক্যাবলা একটু আমার কি মনে হয় জানাস, ভূত মানুষকে ভয় পায়। কি যাতা বলছিস? ভয় পায় না তো কি? কলকাতায় ভূত আসে না কেন? দিনের বেলা তাদের ভূতের চুলের টিকিও দেখা যায় না। বাইরে বসে বসে হাসে কেন? ঘরে ঢুকে হাসার সাহস নেই কেন? আমি আঁতকে উঠলাম। রাম 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 সব কথা মুখেই আনিসনি ক্যাবলা। হাসির নমুনাটা একবার শুনলি তো, এক্ষুনি হয়তো দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করে দেবো। ক্যাবলা কি ডেঞ্জারাস ছিল, পটাং করে বলে উঠলো, তা নাচুক না। কাটা মুন্ডুর নাক আমি কখনো দেখিনি, বেশ মজা লাগবে। আচ্ছা 1 2 3 বলছি, ভূতের যদি সাহস থাকে তাহলে 3 ভরার মধ্যেই এই ঘরে ঢুকে নাচ আরম্ভ করবে। এই চ্যালেঞ্জ ভূত। 1 2। কি সর্বনাশ করেছেটা কি ক্যাবলা? ভূতের সঙ্গে চালাকি, ঘরে যে পেটের কথা শুনতে পায়। ভয়ের সিটি আমি চাদরের তলায় মুখ লগলাম। এবার নির্ঘাত এলো। ক্যাবলা বলল 3। চাদরের তলায় পাথর হয়ে বসলাম। নট নড়নচড়ন। ওমা, একেবারে একদম কাঠ মারবিলে মনে। তক্ষণে একটা যাচ্ছে তাই কাণ্ড হলো। এলো ওই খোঁজব, কিছু ওমা, কিছুই হলো না। ক্যাবলার মতো নামালোকে ভূতলার মতো অগ্রাহ্যই করলো। ক্যাবলা বললো, দেখি তো, চ্যালেঞ্জ করলো তো আসতে সাহস পেলে না। এক কাজ করি, টেনুদার হাবল সেনা নিশ্চয়ই জেগে আছে তখন। 4 জন মিলে ভূতের সঙ্গে গিয়ে দেখা করে আসি। ভয় আমার দম আটকে গেল। ক্যাবলা, তুই নির্ঘাত মারা যাবি। ক্যাবলা কর্ণপাত করলো না, সোজা এসে আমার হাত ধরে হাঁচকা টেনে বলল, ওঠ। আমি প্রাণপণে বিছানা আঁকড়ে শুয়ে রইলাম। কি পাগলামো হচ্ছে, যা শুয়ে পড়। আমি ক্যাবলাকে বললাম। ক্যাবলা নাচর বান্দা, ঘাড়ে ভূতই চেপেছে না কি জানে, আমাকে হির করে টানতে আনলো। ওঠ বলছি, ভূত মাঝে আমাদের ঘুম ভেঙে দেবে আর আমরা চুপটি করে বসে শুয়ে যাবো? হতেই পারে না। ওঠ শিগগির ওঠ। এমন টানতে লাগলো যে চাদর শুধু বিছানা আমাকে ধপাস করে মেঝেতে ফেলে দিল। কি হচ্ছে কি ক্যাবলা কোনো শোনার পাত্র নেই। আমাকে টেনে দাঁড়িয়ে বললো, চল দেখি পাশে ঘরে টেনে দেওয়ার হাবল কী করছে। বলে লণ্ঠনটা তুলে দিল। অগত্যা রাম রাম দুর্গা বলে আমি ক্যাবলার সঙ্গে চললাম। ও যদি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে 1 সেকেন্ড আমি আর ঘরে থাকতাম। দাঁতে দাঁত লেগে যাবে, অজ্ঞান হয়ে যাবো, হয়তো মরেও যেতে পারি। এমনিতেই তো আমার যে পালা যায় পেটটা থেকে লাফিয়ে ওঠে, গুড় করে ওঠে। আমি আর বাঁচব। পাশের দরজা খোলাই ছিল। ঘরে ঢুকেই ক্যাবলা ছিল, এ কি, ওরা গেল কোথায়? তাই তো কেউ নেই, দুটো বিছানায় খালি, না টেনিদা না হাবুল। অথচ দুটো ঘরের মাঝখানে দরজা ছাড়া আর কোনো জানলা দরজা বন্ধ। আমাদের ঘরের ভেতর দিয়ে
যে যাতায়াতের রাস্তা, ওদের তার বেরোনোর অন্য কোনো পথ নেই। ক্যাবলা হলো গেল কোথায় দেখি বল। আমি কাঁপতে মতো হলাম, নির্ঘাত ভূতে ভ্যানিশ করে দিয়েছে। এতক্ষণ ঘাড় মুটকে রক্ত খেয়ে ফেলেছে ওকে। ততক্ষণে বোধ হয় ক্যাবলার খটকা লেগেছিল। এদিক ওদিক তাগুলো তাই তো নেই, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। দুটো জলজান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে গেল না। আর তক্ষণে এক এক করে একটা অদ্ভুত আওয়াজ, যেন ঘরের মধ্যে সাপে ব্যাং ধরেছে। ক্যাবলা চমকে এক লাফ মারল। আরেকটু যেন পড়তে হতে বেঁচে গেল হাতের লন্ডনটা। আমিও তিন করে একেবারে টেনিদার বিছানায় চলে বসলাম। আবার সেই ক্যাক ক্যাক কক কক নির্ঘাত ঘুটে আওয়াজ। আমার প্যালাজারে পিলেতে প্রায় ম্যালেরিয়া কাঁপুনি শুরু হয়ে গেছে। চোখ বুঝে ভাবছি এবার একটা যাচ্ছে তাই ভূতরে কাণ্ড হয়ে। ঠিক সময় বেকআপ পাওয়ারে ক্যাবলা হা হা করে হেসে উঠল। চমকে দেখি লণ্ঠনটা নিয়ে হাবুলের খাটের তলায় ঝুঁকে রয়েছে ক্যাবলা। অমনি বিয়ারাভাবে হাসতে হাসতে, দেখ পেলা আমাদের লিডার আর কাবুলের কাণ্ড। ভূতের ভয়ে ওকে জাপটে ধরে খাটের তলায় বসে আছে বলেই ক্যাবলার দস্তুর মতো অট্টহাসি করতে লাগলো। খাটের তলা থেকে টেনিদা আর কাবুল হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। দুজনেরই নাকে মুখে ধুলো আর মাকড়সার ঝোল। টেনিদার খাটের মতো নাকটা সামনের দিকে ঝুলে পড়েছে, আর হাবুল সেনের মতন ছানা বড়া চোখ করে গোল গোল করে আকাশে চলছে। ক্যাবলা বললো, টেনিদা এই বীরত্ব তোমার, তুমি আমাদের দলপতি, আর আমাদের পটলডাঙার হিরে গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। টেনিদা তখন সামলে নিল, নাক থেকে ঝুল যাতে, থাম মেলা ফ্যাচ করিস নি। আমরা খাটের তলায় ঢুকেছিলাম একটা মতলব নেই। হাবুলের কাঁধের বাটা হাঁটছিল। হাবুল টোকে মেরে সেটাকে সরিয়ে ছিটকে পড়লো, আমাদের একটা মতলব আছিল। বললো, শুনি কেয়া মতলব, সেটা বাতলাও। কেমন অনেকদিন তো পশ্চিমে ছিল, ওর কথায় কথায় হিন্দি বেরিয়ে যায়। টেনিদা ওকে সাহস পেয়ে জুত করে বিছানার উপর উঠে বেড ডাঁটের সঙ্গে হলো, বুঝলি না, আমরা খাটের তলায় বসে ওয়াজ করছিলাম, যদি একটা ভূতের ঘরের মধ্যে ঢোকে। আবুল টেনিদার মুখের কথা দিল, দুইজনে মিললে আবুলের পা ধরে হ্যাঁচকা টাম মারুক। আর ভূতে টেনিদা একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। ক্যাবলা খিক করে হাসতে লাগলো। টেনিদা চোটে গিয়ে বললো, অমন করে হাসছিস কেন রে? জানিস ওতে এমন ইনসাল্ট হচ্ছে। টেক কেয়ার, গুরুজন কেমন তুই অমন করে তুলু করবি না, তাহলে চোটে গিয়ে এখন নাকের উপর এখন মুগ্ধবোধ বসিয়ে দেবো। টেনিদা ক্যাবলার নাকে একটা মুগ্ধবোধ কথাই ভাবছিল, সেই সময়টা ভীষণ কান্না হলো। পাশের জানলায় কাঁচে ঝনঝন করে শব্দ, কতগুলো ভাঙা কাঁচ ছিটকে পড়লো চারিদিকে, আর সঙ্গে সঙ্গে সাদা বলের মতন কি যেন একটা ঠিকরে পড়লো মেঝেতে, একেবারে ক্যাবলার পায়ের কাছে। আর লণ্ঠনে আলোয় স্পষ্ট দেখলাম ওটা আর কিছু নেই, স্রেফ একটা মরার মাঠের। ওরে দাদা, আমি মেঝেতেই ফ্ল্যাট হলাম সঙ্গে সঙ্গে। হাবুল আর টেনিদার বিদ্যুৎ বেগে আবার খাটের তলায় অদৃশ্য হলো। শুধু লণ্ঠন হাতে ক্যাবলা ঠাঁই দাঁড়িয়ে রইল, শুয়েও পড়লো না, বসেও পড়লো না। সঙ্গে সঙ্গে আবার সেই পৈশাচিক ঘন্টা আছে, সেই হাসির সঙ্গে থরথর করে কাঁপতে হলো ঝন্টি পাহাড়ের বাংলা। তা এই অবধি আজকে আমার গল্প শেষ হলো। আমি পরের দিনকে আরও দুটো গল্প দেবো, সেটা হচ্ছে ছপ্পর কা কৌবন আছে আর কে তুমি রহস্যময়। যাই হোক, আপাতত এই থাক। আবার তোমরা ভালো থেকো, আর পছন্দ হলে আমার ইউটিউব চ্যানেল লাইক দিও। টাটা, আবার পরের দিন দেখা।